প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত 4th সেমিস্টারের মাইনরের প্রশ্ন। প্রশ্নটি কাদম্বরী ও সুকনাস উপদেশ থেকে নেওয়া হয়েছে। আমার এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আর বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা হয়তো এই প্রশ্নগুলো পেয়ে বা উত্তরগুলো পেয়ে হয়তো উপকৃত হতে পারে। তাই তোমরা শেয়ারটা একটু বেশি বেশি করে দিও। আজকের প্রশ্ন হলো বাণী বাণ বভূ। তোমার পাঠ্যাংশের আলোকে এই মন্তব্যটি আলোচনা করো। বা বাণোচ্ছিষ্টং জগৎ সর্বম, এই উক্তিটি তোমার পাঠ্যাংশে অনুকরণে ব্যাখ্যা করো। উত্তর দেখো, ভোজনের পর ভোজন পাত্রে যে অভুক্ত দ্রব্য অবশিষ্ট রূপে পড়ে থাকে তার নাম উচ্ছিষ্ট। বাণোচ্ছিষ্টং জগৎ সর্বম, এটি একটি প্রবাদ বাক্য। এর অর্থ হলো সাহিত্য জগতে এমন কোনো ব্যাপার নেই যাকে কেন্দ্র করে বাণভট্ট কিছু লেখেননি। মহাকবি বাণভট্ট হর্ষচরিত নামে আখ্যায়িকা গ্রন্থ এবং কাদম্বরী নামে কথাকাব্য রচনা করেছেন। এই দুটি গদ্যকাব্যই সকলের কাছে অত্যন্ত সমাদর লাভ করেছে। এর মধ্যে হর্ষচরিত কবির প্রথম জীবনের রচনা, আর কাদম্বরী হল পরিণত জীবনের রচনা। মহারাজ হর্ষবর্ধনের ঐতিহাসিক ঘটনা অবলম্বনে বাণভট্ট হর্ষচরিত রচনা করেন। হর্ষচরিতে তখনকার থানেশ্বর, মালব ও গৌড়াদি রাজ্যের বহু ঘটনা স্থান পেয়েছে। এখানে আমরা যেমন কবির ঐতিহাসিক জ্ঞানের পরিচয় পাই, তেমনি হর্ষচরিতের দিগ্বিজয় যাত্রা বর্ণনা থেকে তার ভৌগোলিক জ্ঞানেরও পরিচয় পেয়ে থাকি। পরের প্যারা, কাদম্বরী সম্পূর্ণ গদ্য সাহিত্য জগতে সমুজ্জ্বল হীরকখণ্ড। এখানে শব্দ ও অর্থের ভাব ও ভাষার যেন মণিকাঞ্চন যোগ ঘটেছে। অদ্ভুত বর্ণনা সৌন্দর্য পাঠকচিত্তকে দোলা দেয়। চন্দ্রাপীর ও কাদম্বরীর প্রেম কাহিনী কাব্যটির মুখ্য বিষয় হলেও মহাশ্বেতা ও পুণ্ডরীকের সমান্তরাল প্রেম কাহিনী পাঠককে আপ্লুত করে। কাব্যে চন্দ্রাপীড়ের প্রতি সুকনাসের উপদেশ কাব্যগুলি নীতিশাস্ত্রে কবির গভীর পাণ্ডিত্যকে সূচিত করে। শূদ্রকে চরিত্রচিত্রণে ও তাঁর রাজধানী বিদিশা নগরীর বর্ণনাতেও কবির নিপুণতার পরিচয় পাওয়া যায়। এই কাব্যে সর্বত্রই অলঙ্কারের ঝঙ্কার পাঠক মনে আনন্দের বন্যা বইয়ে দেয়। রস ও অলঙ্কারের মধুর মিলনে, ভাষা ও ভাবের পারস্পরিক সাযুজ্যে, কল্পনার মৌলিকতায় সংস্কৃত সাহিত্য কাদম্বরী সত্যই অতুলনীয় ও অদ্বিতীয় গ্রন্থ। কাদম্বরী শব্দের অর্থ সুরা। সুরাপান করলে যেমন মত্ততা জন্মায় এবং তখন যেমন অন্য কোনো আহারের রুচি থাকে না, কাদম্বরী পাঠ করলে পাঠকের সেই রূপ অবস্থা হয়। পরে পেরা, বাণীর রচনায় কোথাও মধুর পদবিন্যাস, কোথাও বা সমাস বাহুল্যের ভারে পাঠকের কর্ণকুহরকে আনন্দে ভরিয়ে তোলে। তার রচনায় যেমন উপমা, রূপক, শ্লেষ, উৎপ্রেক্ষা প্রভৃতি অলঙ্কারের ব্যবহার রয়েছে, তেমনি বিরোধাভাস, আক্ষেপ, বক্রোক্তি প্রভৃতি অপ্রচলিত অলঙ্কারের ব্যবহার দেখা যায়। পরে পেরা, বাণী রচনায় পরবর্তী ভারতীয় দর্শনের সকল তত্ত্ব, স্মৃতিশাস্ত্রের তথ্যাবলী, পুরাণ, ইতিহাস, জ্যোতিষ, চিকিৎসাশাস্ত্রের বিষয়গুলি, লোকাচারের ঘটনাবলী সব কিছুই এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। এই জন্য গোবর্ধন আচার্য বাণ সম্পর্কে বলেছেন, বাণী বাণ বভূবেতি, অর্থাৎ স্বয়ং সরস্বতী বাণভট্ট রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। লাস্ট প্যারা, বর্ণনার মাঝে সমাসবহুল দীর্ঘ বাক্য ও দুরূহ শব্দের সন্নিবেশ লক্ষ্য করে জার্মান সমালোচক ওয়েবার বাণীর রচনাকে দুর্গম ও সাপত সংকুল ভারতীয় অরণ্যের সঙ্গে তুলনা করেছেন। তবে একথা স্বীকার্য যে এমন কোনো বিষয় নেই যা বাণীর সর্বাতিশায়ী প্রতিভা রশ্মিতে ধরা পড়েনি। সেই দিক বিচারে পরবর্তীকালে সমস্ত কবি ও সাহিত্যিক বাণভট্টের কাছে চিরঋণী। তাই বাণোচ্ছিষ্টং জগৎ সর্বম এরূপ প্রবাদ প্রচলিত হয়েছে। এরূপ উক্তি যে সকল প্রকারে সমীচীন হয়েছে একথা স্বীকার করতেই হবে।